আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছে মোহাম্মদ সাফাহাত কিমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে ল্যাবরেটরি প্রসেস এবং গত যে টপিকটা আমাদের গিয়েছে বায়োপসির, এই বায়োপসির মধ্যে যে টেবিলগুলো রয়েছে বইয়ে, ওই টেবিলগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। হ্যাঁ, চলুন তাহলে শুরু করি। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ওরাল রেডিওগ্রাফিক ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা এই যে বক্স 1.6, এই 6টা হচ্ছে একটু দেখার চেষ্টা করব। বক্স 1.6 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রিকোয়ারমেন্টস ফর ইউজফুল ওরাল রেডিওগ্রাফিক ইনফরমেশন। অর্থাৎ আমরা যখন রেডিওগ্রাফের মাধ্যমে ওরাল যে কন্ডিশন, সেই কন্ডিশন যখন জানার চেষ্টা করব, তখন আমাদের কী কী বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। বলা হচ্ছে অলওয়েজ টেক বায়োটিং এক্সরে ওয়েন ডেন্টাল পেন ইজ সাসপেক্টেড। অর্থাৎ যখনই আমাদের ডেন্টাল পেন সাসপেক্টেড হবে তখন আমাদের বায়োটিং এক্সরেটা অবশ্যই দরকার। হ্যাঁ, এক্ষেত্রে বায়োটিং এক্সরেটা আমাদের কেন দরকার হয়? কারণ অনেক সময় আমাদের ইন্টারপ্রক্সিমাল এরিয়া যে আছে, ওটা পেরিফেরিক্যাল যে এক্সরে বা আমাদের যে ওপিজি ওখানে অনেক সময় কভার করে না। হ্যাঁ, এক্ষেত্রে ইন্টারপ্রক্সিমাল যে এরিয়া, এখানে যদি কোনো ধরনের ল্যাশন বা কেরিস থাকে, তখন হচ্ছে বায়োটিং এক্সরের মাধ্যমে আমরা এটা খুব সহজে ধরতে পারি। এরপরে বলা হচ্ছে হোয়েন ইমেজিং বোন ইজ সোয়েলিংস উইথ প্লেন ফিল্মস অলওয়েজ টেক টু ভিউজ অ্যাট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যখন আমাদের কী হবে, বোনের সোয়েলিং থাকবে, তখন আমাদের কী করতে হবে, দুইটা ভিউ নিতে হবে। ঠিক আছে, যাতে এন্টিরিয়র পোস্টেরিয়র ভিউ বা ল্যাটারাল ভিউ যাতে নিতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি হচ্ছে সোয়েলিংটা কতটুকু স্প্রেড করেছে। এরপরে বলা হচ্ছে প্যানোরামিক টোমোগ্রামস often cannot provide high definition of bony lesions, only a cross section of the lesions in the focal. So and if it bony is greatly expanded, only a small portion will be focused. ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যা বললাম প্যানোগ্রাফিক যে ওপিজি ভিউ, হ্যাঁ, ওটার মাধ্যমে শুধুমাত্র আমরা কী করি, একটা কনজেস্টেড ওভারঅল একটা ভিউ পাই বোধ জয়ের। হ্যাঁ, যার কারণে অনেক সময় অনেক মাইক্রো যে ডিফেক্ট বা বিভিন্ন ধরনের যে ডিফেক্টগুলো আমরা সাধারণত এর মধ্যে পেয়ে থাকি, এগুলোকে আমরা যদি ব্রড আকারে জানার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এক্সট্রা কিছু ওরাল রেডিওগ্রাফির দরকার হয়। এই জন্য বলা হচ্ছে টু ডিটেক্ট দ্য ইন্টারনাল স্ট্রাকচার। ঠিক আছে, যদি আমরা ইন্টারনাল স্ট্রাকচারে কোনো ধরনের ডিফেক্ট দেখতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে, ল্যাটারাল ভিউ অফ দ্য মেন্ডিবল, ঠিক আছে, অথবা অবলিক ভিউ অফ দ্য অক্লোশাল ফিল্ম। হ্যাঁ, এগুলো আমাদের কী করতে হবে, নিতে হবে। ল্যাটারাল ভিউ মানে হচ্ছে আমাদের মেন্ডিবলটা আমরা সামনে থেকে না নিয়ে আমরা হচ্ছে কী করবো, সাইড ভিউ নিব। ঠিক আছে, এরপর আমরা অবলিক ভিউ নিতে পারি, অক্লোশাল ফিল্মস। হ্যাঁ, অবলিক ভিউ মানে হচ্ছে উপর থেকে নেওয়া, যাতে করে আমরা বুঝতে পারি হচ্ছে কি আমাদের ল্যাশনটা কতটুকু এক্সপেক্ট করেছে এবং এটা আমাদের বোনকে হচ্ছে কী করেছে কিনা, মানে ইনভেট করেছে কিনা বা করলে কতটুকু করেছে এতটুকু। হ্যাঁ, এরপর হচ্ছে ফর বেটার লোকালাইজেশন হোয়ার কমপ্লেক্স অ্যানাটমিক্যাল ফিচার্স আর সুপার ইম্পোজড কোন বিম সিরিয়াস স্ক্যান। তাহলে আমাদের একেবারে আমরা যদি কী করতে চাই, একটা 3D একটা কী করতে চাই, ভিউ পেতে চাই। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই কী লাগবে, কোন বিম সিডি লাগবে। ঠিক আছে, এবং এটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে সফট টিস্যু প্লাস হার্ড টিস্যু, হ্যাঁ, দুইটার একটা ভালো কি দেখতে পাই, আমরা অবস্থান দেখতে পাই, এবং এর মাধ্যমে আমাদের স্প্রেডটা কতটুকু হয়েছে ওটা খুব ভালোভাবে জানা যায়। ঠিক আছে, এবার বলা হচ্ছে কোন বিম ইমেজিং প্রোভাইডস এক্সিলেন্ট বোন ইমেজিং বাট হ্যাজ পোর সফট টিস্যু কন্ট্রাস্ট। ঠিক আছে, তাহলে আমাদের যে রেগুলার বা কনভেনশনাল কোন বিম আছে, ওখানে আমরা সাধারণত কন্ট্রাস্ট ইউজ করি না, যার কারণে আমাদের সফট টিস্যু কন্ট্রাস্টটা কী থাকে, পোর থাকে। যদি এক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট ইউজ করি, মানে বিভিন্ন ধরনের ডাই ইউজ করি বা লাইট ইউজ করি, তাহলে দেখা যাবে আমাদের সফট টিস্যু কন্ট্রাস্টটা অনেক ভালো হবে। এরপর বলা হচ্ছে আমরা যখন এই বায়োপসি রিপোর্ট নিই, তাহলে অনেক সময় এখানে যে ফেলিয়ারগুলো আমরা পেয়ে থাকি, প্রথমত বলা হচ্ছে স্পেসিমেন যেটা আমরা কালেক্ট করবো, সেটা যদি কী হয়, পোরলি ফিক্সেশন করা হয় ফরমালিনের মধ্যে, ওটা ড্যামেজ হয়ে যায় যখন আমরা কী করবো, বের করবো। হ্যাঁ, এবার বলা হচ্ছে স্পেসিমেন আনরিপ্রেজেন্টেটিভ অফ দ্য লেশন অর টু স্মল, মানে আমরা যে স্পেসিমেন পাঠাইছি ওটার মধ্যে কোনো ধরনের মেলিগনেন্সের কোনো কি নেই, মানে সেলের কোনো অস্তিত্ব নেই, বা এটা খুব ছোটো হয়ে গেছে, যার মাধ্যমে আমরা হেলদি মার্জিন এবং হচ্ছে কি মেলিগনেন্ট মার্জিনটা আমরা সাসপেক্ট করতে পারতেছি না। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে আমাদের যে প্লেনও আমরা হিস্টোলজিক্যাল সেকশনটা পাঠাবো, সেকশন যদি কি না থাকে, কোনো ধরনের রাগ সার্ফেস বা আল্টারেটিভ সার্ফেস যদি কম থাকে এবং হেলদি মার্জিন যদি বেশি থাকে। এবার বলছে দ্য ডিজিজ ডাজ নট হ্যাভ ডায়াগনস্টিক হিস্টোলজিক্যাল ফিচার্স। ঠিক আছে, ওই যে তাহলে আমাদের যদি হিস্টোলজির কোনো ধরনের ফিচার না থাকে, ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি হচ্ছে কী হয়, আমরা যে হিস্টোলজির রিপোর্ট, এটা তেমন একটা ফলপ্রসূ হয় না। এবার বলা হচ্ছে যদি সেভারাল পসিবল কজ থাকে, তখন অনেক সময় কনফিউশন তৈরি হয়। তারপর বলা হচ্ছে হিস্টোলজিক্যাল ফিচার্স আর ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। ঠিক আছে, তাহলে অনেক সময় হিস্টোলজিক্যাল ফিচারগুলো কী করা যায় না, ভালো মতো ডিফিকাল্ট হয়ে যায় ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা তখন কী করি, আরও কিছু আমাদের যে এক্সট্রা টেস্ট যেগুলো হচ্ছে আমরা আজকে পড়বো, হ্যাঁ, বা এই টপিকের মধ্যে আমরা কভার করার চেষ্টা করবো, ইমিউনোফ্লুরোসেন্স, ঠিক আছে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করি। এরপরে যে বক্সটি আছে সেই বক্সটি যদি আমরা যাই, তাহলে বলা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ বায়োপসি কী কী। হ্যাঁ, আমরা যে বায়োপসি নিব, বায়োপসি নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু আইডিয়াল ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ,
তাহলে বলা হচ্ছে মোস্ট ডায়াগনস্টিক যে সাইটটা বা সাসপিশিয়াস এরিয়াটা আমরা কী করতে হবে, চুজ করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সবসময় কী করি, রেড এরিয়াটাকে পটেনশিয়াল ম্যালিগন্যান্সি হিসেবে ধরার চেষ্টা করি, এবং আমাদের অ্যাভয়েড আলসার, স্লাফ এবং নেক্রোটিক এরিয়াগুলো কী করতে হবে, অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, এবার বলেছে গিভ রিজিওনাল অ্যান্ড লোকাল অ্যানেস্থেসিয়া, ডো নট ইনজেক্ট ইনটু দ্য লেশন। তাহলে আমাদের আলটিমেটলি লেশনের মধ্যে আমরা অ্যানেস্থেসিয়া দিলে এটা তেমন কোনো কি পাবো না, ফল পাবো না। ইনক্লুড নর্মাল টিস্যু মার্জিন। ঠিক আছে, যে আমরা তো বলছি অবশ্যই হেলদি মার্জিন আমাদের নিয়ে আসতে হবে, যাতে করে আমরা কী করতে পারি, ইন্টারপ্রিট করতে পারি ভালো মতো। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটা নির্দিষ্ট আমাদের আইডিয়াল ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কি 10x6 মিলিমিটার অ্যান্ড 3 মিলিমিটার অ্যাটলিস্ট কী করতে হবে, আমাদের লেশনটা ডিপ হতে হবে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে যদি আমাদের মিউকোসাল ডিজিজ হয় তাহলে স্পেসিমেন এজেস শুড বি ভার্টিক্যাল নট বেবেল। ঠিক আছে, তাহলে আমাদের যে যদি মিউকোসাল ডিজিজ হয় তাহলে আমরা যে স্পেসিমেনের যে অ্যাসটা নিব, অ্যাসটা আমাদের অবশ্যই কী হবে, এরকম ভার্টিক্যাল হতে হবে। হ্যাঁ, এরকম ভার্টিক্যাল হতে হবে। ঠিক আছে, মানে এইভাবে ব্যাবেলিং হওয়া যাবে না। ঠিক আছে, এটা কেন, যাতে করে আমরা আমাদের যে স্পেসিমেনটা আছে ওই স্পেসিমেনটার যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া ওইটা ফিল আপ হয়। এখানে একটা স্পেসিফিক কারণ রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন একটা ভার্টিক্যাল কাট দিব তখন বলা হচ্ছে প্রিজার্ভস দ্য ফুল থিকনেস অফ দ্য এপিথেলিয়াম অ্যান্ড আন্ডারলাইং কানেকটিভ টিস্যু অ্যালাইং প্রপার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আন্ডারলাইং কানেকটিভ টিস্যু এবং হচ্ছে এপিথেলিয়ামের লাইনিংটা আমরা খুব সহজেই ভার্টিক্যাল কাটের মাধ্যমে পেতে পারি। কিন্তু আমরা যখন বেবেলিং দিব বা অ্যাঙ্গুলার কাটিং যখন দিব তখন বলা হচ্ছে ইট ক্যান স্ট্রেচ অর কম্প্রেস ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য টিস্যু, যার কারণে আমরা কি এই যে এপিথেলিয়াম লাইনিং প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের যে সেল লেয়ারগুলো আছে ওগুলো আমরা সময় ঠিকমতো স্পেসিমেনের মধ্যে কী করতে পারি না, লেশনটা নিয়ে আসতে পারি না বা এক্সটেনশন করতে পারি না। এরপরে বলা হচ্ছে বিফোর ইনসাইজিং পাস সুচার থ্রো, হ্যাঁ, পাস সুচার থ্রো দ্য স্পেসিমেন টু কন্ট্রোল ইট অ্যান্ড প্রিভেন্ট ইট বিং সোয়েলড অ্যান্ড স্প্রেটেড বাই দ্য সাকশন। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, সুচারটা দেওয়ার আগে, ইনসিশন করার আগে আমাদের অবশ্যই একটা সুচার কী করতে হবে, স্পেসিমেনের মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। হ্যাঁ, এটা বলতেছে ইনসিশন দেওয়ার আগে আলটিমেটলি আমাদের কী করতে হবে, সুচারিংটা করে ফেলতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা যখন ইনসিশন দিব তখন যাতে আমরা সুচারিং কাজটা আমাদের জন্য কী হয়, ইজি হয়। এরপরে বলা হচ্ছে ফর লার্জ লেশন সেভারাল এরিয়াস ম্যান নিড টু স্যাম্পলড। ঠিক আছে, তাহলে লার্জ লেশনের ক্ষেত্রে আমাদের কয়েকবার স্যাম্পল নেওয়ার কী থাকে, প্রয়োজন থাকে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে নেভার ওপেন ইনসাইজ অর ডিভাইড দ্য স্পেসিমেন। ঠিক আছে, তাহলে স্পেসিমেনটা আমাদের কখনো কী করা যাবে না, ডিভাইড করা যাবে না বা ইনসিশন করা যাবে না। ঠিক আছে, মানে কাটা যাবে না, হ্যাঁ, ইনটেক্টলি পাঠাতে হবে। এরপরে বলা হচ্ছে সুচার অ্যান্ড কন্ট্রোল এনি পোস্টঅপারেটিভ ব্লিডিং, তাহলে অবশ্যই ব্লিডিংটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে সুচারিং করে ফেলতে হবে ভালো মতো। ঠিক আছে, এরপরে ভালো মতো লেভেলিং করতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের পসিবল কোনো যদি কমপ্লিকেশনস থেকে থাকে তাহলে এটা পেশেন্টকে অবশ্যই জানাতে হবে। ঠিক আছে, পাশাপাশি আমাদের প্যাথোলজির সাথে ক্রমাগত ডিসকাস করতে হবে, যাতে করে আমাদের একটা ভালো আউটকাম আমরা পেয়ে থাকি। এবার আমরা চলে যাই ল্যাবরেটরি প্রসিডিউরের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা যদি ল্যাবরেটরি প্রসিডিউর নিয়ে একটু জানার চেষ্টা করি, এখানে কিছু স্পেসিফিক কিছু আমরা টার্ম ইউজ করি, যেমন প্রথমটা হচ্ছে ফিক্সেশন। ঠিক আছে, ফিক্সেশন জিনিসটা কি, বলা হচ্ছে ইট প্রিভেন্টস টিস্যু ডিজেনারেশন বাই কিলিং সেলস অ্যান্ড স্টেবিলাইজিং দ্যাম। ঠিক আছে, তাহলে ফিক্সেশনের ক্ষেত্রে কী করা হয়, ফিক্সেশনের ক্ষেত্রে আমাদের কিছু আমরা কেমিক্যাল ইউজ করি। ঠিক আছে, যেগুলো আমাদের কী করে, টিস্যুটাকে ডিগ্রেডেশন হতে বাধা দেয়। ঠিক আছে, যে ধরনের সেলগুলা আমাদের কী করে টিস্যু ডিগ্রেডেশনে হেল্প করে, ঠিক আছে, ওই ধরনের সেলগুলোকে কী করতে দেয় না, অ্যাক্টিভ হতে দেয় না। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সাধারণত কী করি, ফিক্সেশনের জন্য 10% ফর্মাল স্যালাইন ইউজ করি, যেটাকে ফর্মাল স্যালাইন বলা হয়। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে স্টোরেজ, স্পেসিমেন মাস্ট বি ইমার্সড ইন 10 মিনিটস, দ্য ভলিউম অফ দ্য ফিক্সিটিভ ইমিডিয়েটলি আপন রিমুভাল। ঠিক আছে, এর মানে বলা হচ্ছে কি, আমাদের যে স্পেসিমেন আমরা কী করবো, ফিক্সিটিভের মধ্যে রাখবো, এটা অলমোস্ট কী করতে হবে, 10 মিনিটস মতো রাখতে হবে, যাতে করে আমাদের ফিক্সিটিভটা ভালো মতো কাজ করতে পারে। ঠিক আছে, এরপর অল্টারনেটিভ হচ্ছে কি অ্যাভয়েড অ্যালকোহল, স্যালাইন আর আদার মেটেরিয়ালস কমনলি অ্যাভেলেবল ইন দ্য ডেন্টাল সার্জারিজ। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে যদি কী করি, ফিক্সেশনটাকে টেকসই রাখতে চাই, তাহলে আমাদের অ্যালকোহল, স্যালাইন, ঠিক আছে, এবং আদার মেটেরিয়ালসগুলো থেকে কী করতে হবে, স্পেসিমেনটাকে ধুয়ে রাখতে হবে। এরপরে বলা হচ্ছে স্পেশাল কেসেস, যেমন হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যান্ড আর্জেন্ট স্পেসিমেন্স রিকোয়ার স্পেসিফিক ফিক্সিটিভ। ঠিক আছে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের ফিক্সিটিভগুলো ওই যে আমরা যখন মাইক্রোস্কোপের নিচে স্লাইডের মধ্যে যখন স্পেসিমেনগুলো দেখি, ঠিক আছে, তখন আমাদের এই ধরনের ফিক্সিটিভগুলো দরকার হয়, বিশেষ করে ইলেকট্রন মাইক্রোস্কোপে মাস্ট লাগবে। ঠিক আছে, এবার বলা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল কালচার, স্যান স্পেসিমেন ফ্রেশ অর টেক এ সেপারেট স্পেসিমেন অ্যাজ ফিক্সেশন কিলস মাইক্রোঅর্গানিজম।
ঠিক আছে। তাহলে যখন মাইক্রোবায়োলজিক্যাল আমরা কী করবো, তার কালচার করার চেষ্টা করবো, তখন আমাদের স্পেসিমেনটা অবশ্যই ফ্রেশ এবং ইনটেক পাঠাতে হবে, যাতে করে ফিক্সেশনটা কী না করে, আমাদের নর্মাল সেলটাকে ক্ষতিগ্রস্ত না করে, শুধুমাত্র মাইক্রো অর্গানিজমটাকে যাতে কী করতে পারে, কিল করতে পারে। এবার বলা হচ্ছে টাইম। হ্যাঁ, তাহলে ফিক্সেশন টেক্স টাইম টু ডিফিউজ থ্রো দ্য টিস্যুস, মেনি আওয়ার্স ফর লার্জ রিসেকশন। তাহলে এক্ষেত্রে অনেক টাইম লাগে বলা হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে আমরা যদি স্টেপের দিকে যাই, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে ডিহাইড্রেশন, ইমপ্রেগনেশন উইথ প্যারাফিন ওয়াক্স, সেকশনিং অন এ মাইক্রোটোম, মাউন্টিং অন স্লাইডস অ্যান্ড স্টেনিং। ঠিক আছে, তাহলে আমাদের এই সবগুলো হচ্ছে স্টেপস। হ্যাঁ, প্রথমে কী করা হয়, ফিক্সিটিভের মাধ্যমে আমাদের সেলের মধ্যে যে বিভিন্ন ধরনের ওয়াটার লেয়ার বা ওয়াটার যে হচ্ছে কম্পোনেন্টগুলো আছে, ওগুলো কী করা হয়, ডিহাইড্রেশন করা হয়। ঠিক আছে, এরপরে এটার মধ্যে আমরা কিছু প্যারাফিন ওয়াক্স কী করি, মিক্স করি। ঠিক আছে, এরপর আমরা মাইক্রোটোম দিয়ে কী করি, একটা নির্দিষ্ট অংশ স্লাইস করি স্পেসিমেনের, তারপর সেটাকে আমরা স্লাইডের মধ্যে রাখি, রাখার পরে ওখানে কী করি, বিভিন্ন ধরনের ডাই দিই, যাতে করে মাইক্রোস্কোপের নিচে খুব ভালো মতো স্পেসিমেনটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে পুরো প্রসেসটার জন্য আমাদের কত সময় লাগে, 24 থেকে 48 ঘন্টা। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ডিজিটাল প্যাথোলজি, স্টেইন সেকশনস ক্যান বি ডিজিটালাইজড। ঠিক আছে, তাহলে আমরা যে সেকশনটা স্টেইন করবো সেটাকে ডিজিটালাইজ করতে পারি ফর এক্সামিনেশন অনেক কম্পিউটার স্ক্রিন। ঠিক আছে, অনেক সময় কম্পিউটারের মধ্যে আমরা কী করতে পারি, এটাকে বিভিন্ন ধরনের 3D রিকনস্ট্রাকশন করতে পারি, লেজার প্রিন্টার বা অন্য কোনো প্রিন্টারের মাধ্যমে। এরপরে বলা হচ্ছে ক্লিনিশিয়ানস ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেলস অফ দ্য ল্যাবরেটরি প্রসিডিউর অ্যান্ড বাট শুড আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপালস অফ দ্য অপটিমাল রেজাল্ট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে ল্যাবরেটরি প্রসিডিউর সম্পর্কে আমাদের ডিটেলস জানার দরকার নেই, কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের এই প্রিন্সিপালটা বা হচ্ছে আমরা যে কাজটা বা করতেছি ওই কাজের উদ্দেশ্যটা কি। ঠিক আছে, এরপর বলা হচ্ছে ইমপ্রপার স্পেসিমেন প্রিপারেশন ক্যান প্রিভেন্ট ডায়াগনোসিস অ্যান্ড নেসেসিটেট রিপিট বায়োপসি। তাহলে এক্ষেত্রে আমরা যদি স্পেসিমেনটা ঠিকমতো কালেক্ট করতে না পারি বা ইমপ্রপার যদি হয়, তাহলে আমাদের কী করতে হয়, বায়োপসিটা আবার রিপিট করতে হয়। এরপরে বলা হচ্ছে ডো নট কনফিউজ 10% ফর্মাল স্যালাইন উইথ নর্মাল স্যালাইন। তাহলে এটা মাস্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। ফর্মাল স্যালাইন আর হচ্ছে নর্মাল স্যালাইনের মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, এটা ফিক্সড হিসেবে ইউজ করা, এটা হচ্ছে আমাদেরকে নিউট্রিশন সাপ্লাই হিসেবে ইউজ করা হয়ে থাকে। এরপর আমরা চলে যাই স্টেনিং। ঠিক আছে, তাহলে ফিক্সেশনের পরে আলটিমেটলি যখন আমরা কী করবো, স্পেসিমেনটাকে স্লাইডে রাখবো, তখন ওখানে আমরা বিভিন্ন স্টেন ইউজ করি। এর মধ্যে কমন স্টেন হচ্ছে কি H&E স্টেনিং, যেটাকে বলা হয় হচ্ছে কি হ্যামাটোক্সিলিন এবং হচ্ছে ইউসিন। ঠিক আছে, আমরা জাস্ট নামগুলো জানলেই হবে। এরপরে বলা হচ্ছে পাস স্টেনিং, যেটা কি জন্য ইউজ করা হয়, টু আইডেন্টিফাই কার্বোহাইড্রেটস অ্যান্ড গ্লাইকোসিনোগ্লাইকেন্স। ঠিক আছে, এবং একটা পিঙ্ক কালারের স্টেনে এটা কী করে, ক্রিয়েট করে। এই জন্য দেখা যায় আমাদের বেশিরভাগ যে হিস্টোলজিক্যাল স্লাইডগুলো কী হয়, পিঙ্ক কালার হয়েছে। ইট ইজ হেল্পফুল ফর আইডেন্টিফাইং স্যালাইভারি অ্যান্ড আদার মিউসিনস, গ্লাইকোজেন অ্যান্ড ফাঙ্গাই হাইফি। এবার বলা হচ্ছে অ্যাসিড ব্লো স্টেনিং স্টেইনস প্রোটিওগ্লাইকেন্স। ঠিক আছে, তাহলে অ্যাসিড ব্লো স্টেনিংটা সাধারণত প্রোটিওগ্লাইকেন স্টেন করার জন্য ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, এবারে বলা হচ্ছে ইট ইজ ইউজফুল ফর ডিস্টিংগুইশিং বিটুইন স্যালাইভারি মিউসিন অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স ইন দ্য কানেকটিভ টিস্যু। ঠিক আছে, তাহলে কানেকটিভ টিস্যু এবং স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে, এই দুটার মধ্যে আমরা যদি কী করতে চাই, পার্থক্য করতে চাই, তাহলে আমরা কী করতে পারি, এই অ্যাসিড ব্লো স্টেনিংটা করতে পারি। এরপরে বলা হচ্ছে ডিক্যালসিফিকেশন। ঠিক আছে, ডিক্যালসিফিকেশনের মধ্যে বলা হচ্ছে নেসেসারি ফর স্পেসিমেন। ঠিক আছে, যেমন আমাদের যেগুলোতে ক্যালসিফাইড স্ট্রাকচার, যেমন বোন, টিথ, হ্যাঁ, এগুলোর জন্য কী করে থাকি আমরা, ডিক্যালসিফাইড স্টেনিংটা ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ইনভলভ সফটওয়্যারিং ইন টিস্যু উইথ অ্যাসিড হুইচ ক্যান ডিলে ডায়াগনোসিস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী করে, আমাদের বোনের টিস্যুটাকে সফটওয়্যারিং করে ফেলে অ্যাসিডের মাধ্যমে। এরপর গ্রাউন্ড সেকশন ইউজড হোয়েন ডিক্যালসিফিকেশন ইজ নট পসিবল। তাহলে আমরা যখন ডিক্যালসিফিকেশন করা পসিবল না, তখন আমরা কী করি, গ্রাউন্ড সেকশনটা করার চেষ্টা করি। ঠিক আছে, যেমন বলা হচ্ছে এক্সামিনিং ডেন্টাল এনামেল ইন অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা কেস। এরপরে বলা হচ্ছে ইমিউনোফ্লোরেসেন্স অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ঠিক আছে, এটা আমাদের অনেক সময় শর্ট নোট আকারে আসে। তাহলে এখানে প্রিন্সিপালটা হচ্ছে কি, দিস টেকনিক্স ইউটিলাইজ হাই স্পেসিফিক বাইন্ডিং বিটুইন অ্যান্টিবডিস অ্যান্ড অ্যান্টিজেন্স টু স্টেইন স্পেসিফিক মলিকিউলস ইন টিস্যুস। তাহলে আমাদের এটার জন্য কিসের দরকার হয়, অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের দরকার হয়, যেগুলো পরস্পরের মধ্যে কী করে, বাইন্ডিংয়ের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট রেজাল্ট দিয়ে থাকে। এক্ষেত্রে বলা হচ্ছে অ্যান্টিবডিসটা কী করা হয়, ক্যান বি পারসেসড অর জেনারেটেড ইন ভিট্রো। তাহলে আমরা এটা কী করতে পারি, পারচেস করতে পারি, অথবা মনোক্লোনাল অ্যান্টিবডিটা ল্যাবে তৈরি করতে পারি। এবার বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন, দ্য অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স ইজ মেড ভিজিবল বাই অ্যাটাচিং এ ফ্লোরোসেন্ট মলিকিউল অ্যান্ড এনজাইম। ঠিক আছে, তাহলে আমার এটা খুব ইম্পর্টেন্ট। ইমিউনোফ্লোরেসেন্স আর ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে কি, এদের পার্থক্যটা আমাদের ভিজুয়ালাইজেশনের পার্থক্য। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ফ্লোরোসেন্ট মলিকিউল ইউজ করে, আরেকটার মধ্যে আমরা এনজাইম ইউজ করে থাকি। ঠিক আছে, এরপরে আমরা যদি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আলোচনা করি, ইমিউনোফ্লোরেসেন্স এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যে ইউজ যদি বলি, তাহলে আমরা প্রথমত যেটাকে সাধারণত ইউজ করি হচ্ছে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিসে, এরপরে আইডেন্টিফাইং সেলে ডিপেন্ডেন্ট কম্পোনেন্টসগুলো। ঠিক আছে, এরপর আমরা যে লিমিটেশন ইউজ করি, তাহলে বলা হচ্ছে লিমিটেশনস হলো কি, ফিক্সেশন
প্রসিডিওর এবং ডিক্লাসিফিকেশন প্রসিডিওরটা আছে, এটা কী করে আমার অ্যান্টিজেনটাকে ডিনেচার করতে পারে, ঠিক আছে। ফরমালিন ফিক্সেশন ইজ নট সুইটেবল ফর ইমিউনো ফ্লোরেসেন্স, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি না, যে ফরমালিন যে ফিক্সেশন যে 10% যে 4 মোল স্যালাইন, ঠিক আছে, এটা এক্ষেত্রে ইমিউনোফ্লোরেসেন্সের ক্ষেত্রে কি না সুইটেবল না, এটা বলা হচ্ছে। এরপরে মলিকুলার বায়োলজিক্যাল টেস্ট যদি আমরা আলোচনা করি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেনলি আমাদের যে ডিএনএ রয়েছে, এই ডিএনএটাকে কী করা হয়, সিকুয়েন্সিং করা হয়, ঠিক আছে। এবং আরএনএটাও কী করা হয় থাকে, সিকুয়েন্সিং করা থাকে, যাতে করে আমরা কী করতে পারি, জেনেটিক অ্যাবনরমালিটিসগুলো ভালো মতো ডিটেক্ট করতে পারি। টিউমার্স, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোর মধ্যে এদের যে জিনগত বৈশিষ্ট্য, এটা যাতে আমরা কী করতে পারি, পৃথক করতে পারি, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে ইনক্রিজিংলি ইউজড ইন মেডিকেল ডায়াগনোসিস, অর্থাৎ বর্তমানে এটার অনেক বেশি ব্যবহার আমরা দেখতে পাই, পার্টিকুলারলি ফর ক্যান্সার, ঠিক আছে। তার ক্যান্সারের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের মলিকুলার বায়োলজিক্যাল টেস্ট। হ্যাঁ, এরপর অ্যাডভান্সমেন্ট বলা হচ্ছে কি, রেপিড অ্যান্ড ইনএক্সপেন্সিভ টেকনিক্স আর রিভলভিং উইথ এ শিফট ফ্রম সিঙ্গেল জিন টার্গেটস টু টার্গেটেড সিকুয়েন্সিং অফ মাল্টিপল জিনস অ্যান্ড হোল জিনোম সিকুয়েন্সিং। অর্থাৎ বলা হচ্ছে এখন আমরা বিভিন্ন ধরনের টার্গেটেড কী করতে পারি, জিন সিকুয়েন্সিং করতে পারি অ্যাট এ টাইম মাল্টিপল জিনের, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে পিসিআর। হ্যাঁ, এটা আমাদের খুব কমন একটা টেকনিক, আমাদের ল্যাবরেটরিতে অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। বলা হচ্ছে ল্যাবরেটরি টেকনিক ইউজ টু ডিটেক্ট অ্যান্ড অ্যাম্পলিফাই স্পেসিফিক ডিএনএ ও আরএনএ সিকোয়েন্সেস অ্যাসোসিয়েটেড উইথ এ ডিজিজ, ঠিক আছে। তাহলে আমরা এটা সেম একটা প্রসেস, একটা মলিকুলার যে বায়োলজিক্যাল টেস্ট, এটার সাথে এটার হচ্ছে কি জেনারেল প্রিন্সিপাল সেম, কিন্তু আমাদের প্রসেসটা ভিন্ন। এক্ষেত্রে কী করা হয়, ইনভলভস হাইব্রিডাইজিং এ ক্লিনিক্যাল স্যাম্পল উইথ প্রোবস কমপ্লিমেন্টারি টু দ্য টার্গেট সিকোয়েন্স। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা কী করি, একটা সিকোয়েন্স ডিএনএ যে একটা সিকোয়েন্স, ওই সিকোয়েন্সটাকে টার্গেট করার মাধ্যমে ওটা একটা কী করি, হাইব্রিডাইজেশন সিকোয়েন্স তৈরি করি, যাতে করে আমরা বুঝতে পারি হচ্ছে কি টার্গেট সিকোয়েন্সের সাথে পিসিআরের যে হচ্ছে কি কপি সিকোয়েন্স, ওটার মধ্যে কোনো ধরনের ডিফেক্ট আছে কি না, ঠিক আছে। তাহলে আমার বলা হচ্ছে ইফ দ্য টার্গেট সিকোয়েন্স ইজ প্রেজেন্ট, PCR copies the nucleic acid and the repeatedly until it is detected, ঠিক আছে। অ্যাপ্লিকেশন হচ্ছে কি সেম, মাইক্রোব্যাকটেরিয়া আইডেন্টিফাই মিউটেশনস, ঠিক আছে। জেনেটিক মিউটেশন আমরা সাধারণত কী করি, এই জিনটা ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে। অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা রিপিট সেন্সিটিভ, ঠিক আছে, এবং ক্যান বি অটোমেটেড, ঠিক আছে, অন রোবোটিক অ্যানালাইজার, অর্থাৎ বিভিন্ন ধরনের রোবোটিক অ্যানালাইজারের মধ্যে আমরা কী করতে পারি, এটাকে অটোমেটিকলি কাজ করাতে পারি। হ্যাঁ, এরপর আমরা যে লিমিটেশনস বলি, তার লিমিটেশনস হচ্ছে কি ফলস পজিটিভ রেজাল্টস নিয়ে আসতে পারে, ঠিক আছে। এরপরে কিউপিসিআর একটা আসছে, এটা হচ্ছে কি আমাদের অটোমেটেড ভার্সন অফ পিসিআর, ঠিক আছে, যেটা কী করে, দ্য ডিটেক্টস দ্য পিসিআর প্রোডাক্ট ডিউরিং দ্য অ্যাম্প্লিফিকেশন প্রসেস, অর্থাৎ পিসিআরের মধ্যেই আলটিমেটলি একটা অটোমেটেড ভার্সন চলে আসছে, ঠিক আছে, যেটা আমার কী করে পিসিআরের যে অ্যাম্প্লিফিকেশন ক্ষমতা এটাকে ডিটারমিন করতে সাহায্য করে। এরপরে আইএসএইচ অ্যান্ড এফআইএসএইচ, ঠিক আছে, এগুলোর যদি ফুল ফর্মটা আমরা জানার চেষ্টা করি, আমরা যদি ফুল ফর্মটা দেখি, তাহলে এফআইএসএস মানে হচ্ছে কি ফ্লোরোসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন, যেটা বলা হচ্ছে অ্যাডভান্সড ফর্ম অফ আইএসএইচ। আইএসএস মানে হচ্ছে কি ইন সিটু হাইব্রিডাইজেশন, ঠিক আছে। ইন সিটু হাইব্রিডাইজেশনের মধ্যে কী করা হয়, ইট ইজ এ টেকনিক দ্যাট ইউজেস লেভেলস কমপ্লিমেন্টারি ডিএনএ ও ডিএনএ প্রুফ, ঠিক আছে, মানে এক্ষেত্রে টার্গেটের একটা কি ডিএনএ প্রুফ বা আরএনএ প্রুফকে কী করা হয়, ডিটেক্ট করা হয়, দ্যাট ডিটেক্ট স্পেসিফিক জেনেটিক সিকোয়েন্সেস ডিরেক্টলি ইন টিস্যু সেকশন অর সেল, ঠিক আছে। অর্থাৎ একটা টিস্যু সেকশন বা সেলের মধ্যে আমরা একটা টার্গেটেড প্রোবকে কী করি, জানার চেষ্টা করি, ঠিক আছে। এটা একটা টেকনিক। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো যেটাকে বলা হচ্ছে কি হাইব্রিডাইজেশন। হ্যাঁ, আর ইনসিটু মানে হচ্ছে কি সেলের ভেতরে। আর এই ইনসিটু হাইব্রিডাইজেশনের মধ্যে আমরা যখন একটা কী করবো, ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ ইউজ করবো, ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ, তখন এটাকে বলা হচ্ছে কি ফ্লোরোসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন। বেসিক পার্থক্যটা হচ্ছে কি, বেসিক পার্থক্যটা হচ্ছে একটু বড় করে দেখাই। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে একটা হচ্ছে কালারমেট্রিক, হ্যাঁ, বলা হচ্ছে আইএইচএস যেটা আছে, এটা হচ্ছে একটা কালারমেট্রিক, কারণ বলা হচ্ছে ভিজিবল ইন আন্ডার লাইট মাইক্রোস্কোপ, ঠিক আছে। তাহলে আইএইচএসটা হচ্ছে কি লাইট মাইক্রোস্কোপ নিচে ভিজিবল হয়, আর যেটা এফআইএইচএস এটা ইউজ করা হয় কোথায়, ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপের নিচে। সেন্সিটিভিটিটা কার বেশি, ফিশের বেশি অবশ্যই, বা এফআইএইচএসের বেশি। অ্যাপ্লিকেশন হচ্ছে কি জিন অ্যাম্প্লিফিকেশন, ভাইরাল আরএনএ ডিএনএ ডিটেকশন, ঠিক আছে। আর এফআইএইচএসের ইম্পর্টেন্স হচ্ছে কি জিন রিঅ্যারেঞ্জমেন্টে, ট্রান্সলোকেশন এবং ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস, ঠিক আছে। তাহলে আমরা নর্মালি আমরা কী করি, আইএইচএস দিয়ে কোনো একটা মিউটেশন জিনের ধরার চেষ্টা করি, পরবর্তী এটা যদি ব্যর্থ হয় তখন আমরা এফআইএইচএস দিয়ে হচ্ছে ডিটেক্ট করার চেষ্টা করি। কমন ইউজ বলা হচ্ছে কি আমরা এইচআইভি হিউম্যান প্যাপিলোমাভাইরাস ডিটেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এটা কমন হচ্ছে কি আমাদের
বিভিন্ন ধরনের সাইটোমেগালোভাইরাস, ঠিক আছে। এরপরে এলকে এমএ ওয়াইসিন ক্যান্সার, মানে ক্যান্সার বিভিন্ন ধরনের যে টাইপসগুলো আছে ওই টাইপসগুলো সম্পর্কে জানার জন্য আমরা কি এফআইএইচএসটা ইউজ করি। আর ইকুইপমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড মাইক্রোস্কোপ ইউজ করি, এটার ক্ষেত্রে আমরা ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপটা ইউজ করি। তো আলটিমেটলি মাইক্রোস্কোপ ভিন্নতার কারণে আমাদের যে প্রসিডিওরটা কী হয়, ভিন্ন হয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা চলে আসি আমাদের ভিজুয়ালাইজেশন টেকনিক অফ এসএইচ এন্ড আইএসএইচ, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে দ্য বাউন্ড প্রোব ইজ মেড ভিজিবল ইউজিং এ ফ্লোরোসেন্ট মার্কার অর এনজাইম রিয়াকশন সিমিলার টু দ্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি আমার ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মতোই একটা নির্দিষ্ট উপায়ে ফ্লোরোসেন্ট মার্কার ইউজ করা হয়ে থাকে অথবা এনজাইম ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাডভান্টেজ হচ্ছে কি লেস সেন্সিটিভ দেন পিসিআর বাট অ্যালাউস ফর প্রিসাইজ লোকালাইজেশন অফ দ্য টার্গেট সিকোয়েন্স উইদিন দ্য টিস্যু, ইনক্রিজিং কনফিডেন্স ইন দ্য সেলটা। তাহলে এটা হচ্ছে কি মোর লোকালাইজ কী করতে পারে, টার্গেটেড প্রিসিশন রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন যদি বলে তাহলে হচ্ছে যে টিউমার ডায়াগনোসিস, ঠিক আছে। এবার বিভিন্ন ধরনের ভাইরাসের সিকোয়েন্সগুলো কী করা, ডায়াগনোসিস করা, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ফিউশন জিন ডিটেকশন, এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে বলা হচ্ছে ISH is the method of choice to detect fusion genes resulting from chromosomal translocation, particularly in salivary neoplasm. তাহলে ফিউশন জিন ডিটেকশন অর্থাৎ জেনেটিক যে ফিউশন বা মিউটেশন যে প্রসিডিওরগুলো আছে এগুলো যদি আমরা জানতে চাই তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি, এইচএসটাকে একটা মেথড অফ চয়েস হিসেবে দেখতে পারি। পার্টিকুলারলি বলা হচ্ছে স্যালাইভারি যে নিউপ্লাজমগুলো আছে ওগুলোর ক্ষেত্রে এটা একটা কি কার্যকরী পদ্ধতি। ইনভলভস বলা হচ্ছে 2 প্রোবস, ঠিক আছে। 2টা প্রোবস ইউজ করা হয়ে থাকে, ডিফারেন্ট ফ্লোরেসেন্ট মার্কার দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। অন দ্য আইদার সাইড অফ দ্য ব্রেক পয়েন্ট ইন দ্য ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যেই দুটো ডিটেক্ট জিনকে কী করা হয় দুই পাশ থেকে ফ্লোরেসেন্ট মার্কারের মাধ্যমে আলাদা করা হয়ে থাকে। এরপরে বলেছে নর্মাল সেল, ইন নর্মাল সেলস দ্য প্রোবস বাইন্ড ক্লোজ টুগেদার অ্যান্ড 4 স্পটস অফ কালার ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ। তাহলে নর্মাল সেলের ক্ষেত্রে আমরা 4টা স্পট দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে, আর যদি ট্রান্সলোকেটেড সেল হয় তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে আমরা কি 2 ওয়াইডলি সেপারেটেড স্পট দেখতে পাই। আর পজিটিভ যদি কি চলে আসে ইনসিটো হাইব্রিডাইজেশন রিঅ্যাকশন আসে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে অ্যালোন আর নট ডায়াগনস্টিক ডিজিজ অ্যান্ড মাস্ট বি ইন্টারপ্রিটেড ইন দ্য কনটেক্সট অফ দ্য হিস্টোলজিক্যাল অ্যান্ড ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তাহলে অবশ্যই IHS এর রিপোর্টটা আমাদের কী করতে হবে, হিস্টোলজিক্যাল রিপোর্ট এবং ক্লিনিক্যাল ফাইন্ডিংসের সাথে মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কিছু ছবি দেখার চেষ্টা করি প্রসেসগুলোর। আমরা একটু এই পার্থক্যটা এক্সাম্পলটা দেখার চেষ্টা করি, আমরা যে এসটেনেস এক্সামগুলো পড়েছিলাম, ঠিক আছে। এক্ষেত্রে সাধারণত আমাদের হেমাটোক্সিলিন যেটা আছে, ঠিক আছে, এটা কী করে, এটা হচ্ছে আমাদের মেইনলি ডিএনএ এবং আয়নটাকে কী করে টার্গেট করে। আর ইউসিন যেটা আছে, ঠিক আছে, ইউসিনটা হচ্ছে কি সাইটোপ্লাজম দ্য মোস্ট সেলকে টার্গেট করে, এর মধ্যে ক্যাডিন থাকে, ঠিক আছে। আর আমাদের হেমাটোক্সিলের মধ্যে থাকে হচ্ছে কি মিউকোপলিস্যাকারাইড রিচ গ্রাউন্ড সাবস্টেন্স, ঠিক আছে। পাশাপাশি এটা মাস্টার সাইটোপ্লাজমকে ইনভলভ করে হচ্ছে ইউসিন, মানে এটাকে ডাই আকারে দেখাতে পারে। আর হেমাটোক্সিলিন দেখাতে পারে হচ্ছে রিভার্সাল লাইনস ইন দ্য ডিক্যালসিফাইড বোন, অর্থাৎ বোনে বিভিন্ন ধরনের হচ্ছে কি ডিক্যালসিফিকেশনকে দেখানোর জন্য আমরা হেমাটোক্সিলিন ডাইটা ইউজ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে এটা একটা ইমিউনোফ্লোরেসেন্সের ছবি, ঠিক আছে। ইমিউনোফ্লোরেসেন্সের একটা কি ছবি, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি নম্বর চিত্রে বলা হচ্ছে এক্সাম্পল অফ ডায়াগনোসিস পেম্পিকাস অ্যান্ড পেম্পিকয়েড এম টু ডিটেক্ট দ্য সাইট অফ ইমিউনোগ্লোবুলিন IgG অ্যান্টিবডি অলরেডি বাউন্ড টু দ্য টিস্যুস ইন বায়োপসি, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবুলিনগুলোকে কী করা হয়েছে এই জায়গার মধ্যে শনাক্ত করা হয়েছে বিভিন্নভাবে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি টিস্যুর সাথে বাইন্ড করা অবস্থায় আছে। এরপরে বলা হচ্ছে বিতে ইন পেম্পিকাস গ্রিন ফ্লোরেসেন্স রিভিলস IgG অ্যান্টিবডি অ্যারাউন্ড দ্য সারফেস অফ দ্য প্রিকল সেলস ইন দ্য এপিথেলিয়াম, ঠিক আছে। তাহলে আমাদের যে বি চিত্র আছে, হ্যাঁ, বি চিত্রের মধ্যে বলা হচ্ছে আমাদের গ্রিন ফ্লোরেসেন্সগুলো IgG অ্যান্টিবডির সাথে কী করেছে, বাউন্ড করেছে, ঠিক আছে, এই জায়গাটাতে। এইটা হচ্ছে বি, হ্যাঁ, এটা বি। এরপরে আমাদের যে সি চিত্র যেটা আছে ওখানে বলা হচ্ছে in pemphigoid green fluorescence revealed IgG অ্যান্টিবডি বাউন্ড along the basement membrane, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা বাউন্ড করেছে হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের সাথে, হ্যাঁ, এটা হচ্ছে পেম্পিগয়েডে, ঠিক আছে, পেম্পিগয়েড, ঠিক আছে। আর বি চিত্র যেটা দেখেছি সেটা ছিল আমাদের পেম্পিকাসে, ঠিক আছে, এটা হচ্ছে পেম্পিকাস ভালগারিসে এবং এটা হচ্ছে আমাদের বাউন্ড করছে কিসের সাথে, সারফেস অফ দ্য প্রিকলসার লেয়ারের সাথে, ঠিক আছে।
এবার আমরা যদি হাইব্রিডাইজেশন টেকনিকে চলে যাই, তাহলে ইনসিটু হাইব্রিডাইজেশন টেকনিক এটা দেখানো হচ্ছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড কন্ট্রোল অফ ট্রিটমেন্ট অফ পেম্পিকাস। তাহলে আমাদের পেম্পিকাস এবং পেম্পিকোডের মধ্যে পার্থক্য করার জন্য আমরা ইমিউনোফ্লুরেসেন্স, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং কী করতে পারি, এই ফ্লোরেসেন্স টেস্টগুলো করতে পারি। এতে আমরা যদি বি এর হিস্টোলজিক্যাল ফিচারটা দেখি, যেটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখা যাচ্ছে, বলা হচ্ছে সেরাম ওট অ্যান্টিবডি বাইন্ডস অ্যারাউন্ড দ্য সার্ফেস অফ দ্য, আলটিমেটলি এটা হচ্ছে কি এই ক্ষেত্রে ওট অ্যান্টিবডিগুলো আমাদের প্রিকলসেল লেয়ারে কী করে বাইন্ড করে। ঠিক আছে, এবং এটাকে আমাদের কি দেখা যায়, একটা গ্রিনিশ একটা টিন্ট দেখা যায়। ঠিক আছে, একটা গ্রিন লেয়ার। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কোথায় আছে, প্রিকলসেল লেয়ারে। ঠিক আছে, প্রিকলসেল লেয়ার। এরপরে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ঠিক আছে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। তাহলে এক্ষেত্রে আমাদের ব্রাউন সেকশন দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে কি ইনফেক্টেড উইথ সাইটোমেগালোভাইরাস। ঠিক আছে, তাহলে ব্রাউন সেকশনগুলো আমাদের দেখাচ্ছে হচ্ছে কি সাইটোমেগালোভাইরাসের এখানে কি আছে, অস্তিত্ব আছে। ঠিক আছে, এরপর এই যে এটা একটা পিসিআর একটা হচ্ছে প্রসেস, পুরোটাই বলা হচ্ছে স্যাম্পল অফ ফ্রেশ টিস্যু ফ্রম দ্য বায়োপসি অ্যান্ড ফাইন নিউরাল এক্সপিরেশন। তাহলে আমরা প্রথমে কী করলাম, স্যাম্পলটা কালেক্ট করলাম, এরপরে এটাকে আমরা কী করলাম, সেন্ট্রিফিউগেশন করলাম। ঠিক আছে, এরপরে আমরা বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টাল মাইক্রোব্যাকটেরিয়াগুলো আছে ওগুলোকে লাইসিস করলাম এবং ডিএনএটাকে এক্সট্রাক্ট করলাম। ঠিক আছে, এরপর আমরা এখানে বিভিন্ন ধরনের যে প্রাইমারগুলো আছে ওগুলোকে কী করলাম, স্পেসিফিক করলাম। স্পেসিফিক করার পরে আমরা মাইক্রোব্যাকটেরিয়াল জিনের সাথে এটা কী করলাম, জুড়ে দিলাম। ঠিক আছে, এরপরে পিসিআরটা কী করে ডিএনএ এমপ্লিফিকেশন করে এবং এখানে একটা বায়োটিন লেভেল কী করে তৈরি করে। ঠিক আছে, পিসিআর প্রোডাক্টের মধ্যে। পরবর্তীতে পিসিআর প্রোডাক্টটা কী করে আমাদের বাউন্ড টু দ্য মেমব্রেন। ঠিক আছে, মেমব্রেনের সাথে বাউন্ড হয়ে যায় এবং বায়োটিন যে লেভেলটা আছে, ঠিক আছে, এটা একটা কী করে এনজাইমের সাথে বাউন্ড হয়ে যায়। তাহলে পিসিআর প্রোডাক্টটা বাউন্ড হয় মেমব্রেনের সাথে আর বায়োটিন লেভেলটা বাউন্ড হচ্ছে এনজাইমের সাথে। পরবর্তীতে এনজাইমটা আলটিমেটলি কী করে একটা কালার্ড রিয়াকশন দেখানোর চেষ্টা করে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আমাদের যে টপিক হেমাটোলজি, ক্লিনিক্যাল কেমিস্ট্রি, সেরোলজি, এটা নিয়ে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।